আসসালামু আলাইকুম। ঢাকা সিটি মডেল কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বিন্যাস ও সমাবেশ শুরু করতে যাচ্ছি। ইন্টারমিডিয়েট সিলেবাসে বিন্যাস ও সমাবেশের অধ্যায় হচ্ছে দুইটি, বিন্যাস নিয়ে একটা অধ্যায় এবং সমাবেশ নিয়ে আরেকটা অধ্যায়। তো বিন্যাস ও সমাবেশের লেকচারে আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বিন্যাস দিয়ে শুরু করব। বিন্যাস এর ইংলিশটা হচ্ছে পারমুটেশন, সমাবেশ হচ্ছে কম্বিনেশন। তো আমাদের সব চিন্তা ভাবনা হচ্ছে বিন্যাস নিয়ে, আমরা বিন্যাস দিয়ে শুরু করব। বিন্যাস দিয়ে যেটা বোঝায়, বিন্যাস মিন্স হচ্ছে সাজানোর উপায়। বিন্যাস, আমরা বিন্যাস বলতেই বুঝবো হচ্ছে সাজানোর উপায়। তো এই বিন্যাস শুরু করার শুরুতে আমাদের কয়েকটা বিধি জানতে হবে, কয়েকটা কনসেপ্ট জানতে হবে। প্রথমেই যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে যে গণনার গুণন বিধি। কনসেপ্ট নাম্বার 1, গণনার গুণন বিধি। তো এই গণনার গুণন বিধি, এই কনসেপ্টটা জানতে হলে আমার কিছু বাস্তব উদাহরণ লাগবে। বাস্তব উদাহরণ হচ্ছে, আমাদের এই ডিসিএমসি কলেজ থেকে যদি আমরা একটা স্টাডি ট্যুর করি, স্টাডি ট্যুরের লোকেশন হিসাবে যদি আমরা কক্সবাজার সিলেক্ট করি, তাহলে আমরা কয়েকটা উপায়ে যাইতে পারি। যেমন, ফার্স্ট অফ অল আমাদের সবাইকে ডিসিএমসি কলেজে চলে আসতে হবে সবাইকে। এরপর আমরা চললাম হচ্ছে কুমিল্লা, কুমিল্লা নামক একটা স্থানে। তারপরে আমরা ওখান থেকে যাইতে পারি হচ্ছে কক্সবাজার এই স্পটে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, স্টাডি ট্যুরটা হচ্ছে কক্সবাজার যাওয়া। আমাদের কাজ একটা, কক্সবাজার যেতে হবে। কিন্তু তার মাঝে একটা লোকেশন পড়ে, সেটা হচ্ছে কুমিল্লা। ডিসিএমসি কলেজ থেকে যখন আমরা কুমিল্লা যাব, কয়েকটা উপায় থাকতে পারে। যেমন আমরা বাসে যেতে পারি, তারপর আমরা চাইলে ট্রেনে যেতে পারি, তারপর এখান থেকে আমরা চাইলে হচ্ছে আমরা এরোপ্লেনে যেতে পারি। কুমিল্লা থেকে কক্সবাজার বাসে যাওয়া যায়, ধরলাম ট্রেনেও যাওয়া যায়। আপাতত এখানে ডিসিএমসি কলেজ থেকে কক্সবাজার যাওয়ার ওয়েগুলো ছিল যে, ফার্স্টে ডিসিএমসি থেকে কুমিল্লা আমরা 3টা রাস্তায় যেতে পারি, পরবর্তীতে কুমিল্লা থেকে 2টা রাস্তা যেতে পারি। এগুলো হচ্ছে আমরা ধরে নিলাম আর কি। তো এখন আমরা যদি এটা বের করতে চাই যে হচ্ছে ডিসিএমসি কলেজ থেকে কক্সবাজার কয়টা উপায়ে যাওয়া যায়, তাহলে এটা বাস্তব উদাহরণটা এমন যে, আমরা ডিসিএমসি থেকে কুমিল্লা যাওয়ার একটা পথ যদি ট্রেন হয়, তো ট্রেন হইয়া আমরা কুমিল্লা গেলাম, সেখান থেকে আবার ট্রেন হইয়া হচ্ছে কক্সবাজার গেলাম। আবার আরেকটা রাস্তা হচ্ছে, ট্রেনেই গেলাম কুমিল্লা, কিন্তু কুমিল্লা থেকে কক্সবাজার গেলাম হচ্ছে বাসে। তো এদিক দিয়ে এই সাইডে হচ্ছে ট্রেনের রাস্তাটা শেষ হইলো। তারপরে বাসের রাস্তাটা যদি চিন্তা করি, তাহলে বাস দিয়ে গেলাম হচ্ছে কুমিল্লা, কুমিল্লা থেকে ট্রেন দিয়ে হচ্ছে কক্সবাজার, বাস দিয়ে কুমিল্লা, কুমিল্লা থেকে হচ্ছে বাস দিয়ে কক্সবাজার। সিমিলারলি হচ্ছে এরোপ্লেন দিয়ে কুমিল্লা, কুমিল্লা যাওয়ার পর কুমিল্লা থেকে ট্রেন দিয়ে কক্সবাজার, এরোপ্লেন দিয়ে কুমিল্লা, কুমিল্লা থেকে বাস দিয়ে কক্সবাজার। আমরা যদি চিন্তা করি যে ডিসিএমসি কলেজ থেকে কক্সবাজার যাব, তাহলে আমরা এখানে টোটাল এতগুলো উপায়ে যাইতে পারি। এখানে 1 2 3 4 5 6, 6টা উপায়ে আমরা হচ্ছে ডিসিএমসি কলেজ থেকে কক্সবাজার যেতে পারি। তো এই যে আমরা 6টা উপায় পাইলাম, এই 6টা উপায় আমরা ইজিলি বের করতে পারলাম। কিন্তু বিন্যাসে এই জিনিসটা এমনি বের করে যে, ডিসিএমসি কলেজ থেকে কুমিল্লা গেলাম টোটাল 3টা উপায়ে, কুমিল্লা থেকে কক্সবাজার গেলাম 2টা উপায়ে। তো এই 2টা উপায় আর 3টা উপায় যদি আমরা গুণ করি, তাহলে টোটাল 6টা উপায় পাওয়া যায়। তাহলে আমরা যদি হচ্ছে এভাবে একটু সাজিয়ে লিখি, তাও আমাদের 6টা উপায় আসলো। আর আমরা যদি গণনা করি, প্রথম স্টেশন থেকে পরের স্টেশনে কয়টা উপায় আছে, পরের স্টেশন থেকে তার পরের স্টেশনে কয়টা উপায় আছে, যদি সেগুলো গুণ করে দিই, তাও কিন্তু আমার মোট উপায়টা চলে আসে। তাহলে এখান থেকে আমরা এমন একটা সিদ্ধান্ত নিতে পারি যে, আমার একটি কাজ হচ্ছে ডিসিএমসি থেকে কক্সবাজার যাওয়া। কিন্তু এই একটা কাজ 2টা ভাগে বিভক্ত এবং 2টা ভিন্ন ভিন্ন ভাগে। ফার্স্ট অফ অল হচ্ছে 2টা ভাগে একটু লেখা নেই। ফার্স্ট অফ অল আগে আমার ডিসিএমসি থেকে কুমিল্লা যেতে হবে, এটা হচ্ছে একটা কাজ, মানে একটা ভাগ। আর কুমিল্লা থেকে কক্সবাজার হচ্ছে আরেকটা ভাগ। এই 2টা ভাগে আমার একটা কাজ সম্পূর্ণ করা হয়েছে, এবং এই একটা কাজ সম্পূর্ণ করতে যতগুলা ভাগ আছে, প্রত্যেকটা ভাগের উপায় কয়টা সেইটা দেখতে হবে, এবং এই উপায়গুলো হচ্ছে আমার গুণ করতে হবে। তাইলে একটা কাজ সম্পূর্ণ করতে যতগুলো উপায় আছে সেটা বের হয়ে যাবে। এটাই ছিল আমার গণনার গুণন বিধি। এই জিনিসটা বিন্যাসের লেকচার শুরু করার প্রথমেই এই কনসেপ্টটা আমাদের খুব ক্লিয়ার থাকা লাগবে। কনসেপ্ট টুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সেটা হচ্ছে
ফ্যাক্টোরিয়ালটা খুব ভালো মতো বুঝতে হবে। তো আমরা যদি বলি যে এন ফ্যাক্টোরিয়াল, আমরা যদি বলি এন ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল সাইনটাকে চাইলে এভাবে লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল। এই এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি এখানে চিন্তা করি যে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1। তো আমরা জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তো এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তো 1 2 3 4 5টা আছে, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে 1 থেকে n পর্যন্ত, তার মানে 5 পর্যন্ত, এটাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। যদি আমরা বলি যে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে 1 থেকে 4 পর্যন্ত গুণফল বোঝায়, তাহলে 4 × 3 × 2 × 1। যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল তাহলে হচ্ছে 3 × 2 × 1। যদি বলি 2 ফ্যাক্টোরিয়াল 2 × 1। যদি বলি 1 ফ্যাক্টোরিয়াল তাহলে হচ্ছে শুধুমাত্র 1। এবার যদি বলি 0 ফ্যাক্টোরিয়াল, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, যদি বলি 0 ফ্যাক্টোরিয়াল সেটাও কিন্তু 1 বোঝায়। তাহলে এটার ব্যাখ্যা কি, এটা আমরা আপাতত হাইপোথেটিক্যাল প্রুফ হিসাবে চিন্তা করি, কিছুক্ষণ পরে আমরা এই জিনিসটা গাণিতিক প্রুফও দেখব যে কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। আর এই যে লেখাগুলো লিখলাম এখানে চাইলে এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা 5 দেখা যায় কি এই এতটুকু অংশ হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালের সমান, চাইলে আমরা এই জায়গায় 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান 4 × 3 এই যে এতটুকু এতটুকু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের সমান, চাইলে এই জায়গায় আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। বিভিন্নভাবে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়ালগুলোকে লিখতে পারি। এখন এই ফ্যাক্টোরিয়াল বলতে আসলে এটাই বোঝায়। এবার আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি প্রত্যেকটা জায়গায়, যেমন 5 ফ্যাক্টোরিয়ালের এখানে প্রথমে 5 এবং তারপরে যে স্বাভাবিক সংখ্যাটা তা হচ্ছে 5 থেকে 1 কম, এবং 4 থেকে 1 কম হচ্ছে 3, 3 থেকে 1 কম হচ্ছে 2। ঠিক এভাবেই হচ্ছে স্বাভাবিক সংখ্যার গুণফলগুলো হয়েছে, প্রত্যেকটা জায়গাতে তাই হয়েছে। এখানে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল পরে 4, তার থেকে 1 কম 3, তার থেকে 1 কম 2, এইভাবে হচ্ছে 1 পর্যন্ত। তাহলে আমরা একটা জেনারেল ফর্ম চিন্তা করতে পারি যে n ফ্যাক্টোরিয়ালকে ফার্স্টে n লিখতে পারি, তারপর n থেকে 1 কমায় দিতে পারি, তারপর এই জায়গা থেকে যদি আরও 1 কমায় দিই তাহলে n-2। এইভাবে চলতে থাকলে শেষে আমরা যা পাচ্ছি সেটা কিন্তু 1, কারণ প্রত্যেকটার মধ্যে আমরা দেখছিলাম প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালের মধ্যে শেষে কি ছিল, 1 ছিল। তাই এখানে 1 এর আগে কি হবে, এই পাশ থেকে যদি এই পাশ থেকে আমরা যদি দেখি যে এই পাশ থেকে যদি 1 কইরা কমে তাহলে শেষ দিক থেকে 1 কইরা বাড়তে থাকবে। তাহলে এখানে শেষে যদি আমার 1 থাকে তাহলে এর আগে সংখ্যাটা 1 থেকে বড়, তার মানে 2, তার আগে সংখ্যাটা 3, এইভাবে মাঝে হাজার হাজার কি আছে, স্বাভাবিক সংখ্যা আছে। তো এইবার এই ব্যাপারটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল সমান সমান n × n-1। এখানে যদি আমরা শেষ করতে চাই যে আমি পরেরগুলো লিখবো না, তাহলে আমার এই জায়গায় কি করতে হবে, ফ্যাক্টোরিয়াল দিতে হবে। এই জিনিসটা আমরা এই জায়গা থেকে দেখছি যে এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 আর যা ছিল তাকে কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল লেখা গেছিল, এবং এই 4 হচ্ছে এখান থেকে 1 কম। তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল, এখানে n আছে, তাহলে এর পরেরটার মধ্যে যদি শেষ করতে চাই তাহলে তার থেকে 1 কমাই দিতে হবে এবং এখানে একটা ফ্যাক্টোরিয়াল সাইন দিতে হবে। তাহলে এইটা কিন্তু জেনারেল ফর্ম হিসেবে আমরা চিন্তা করতে পারি, এবং এই জেনারেল ফর্ম যদি আমরা জানি তাহলে এই যে বলছিলাম যে হাইপোথেটিক্যালি একটা প্রুফ আছে এখানে 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, এই জিনিসটা ম্যাথমেটিক্যাল প্রুফ হয়ে যায়। যেমন আমরা যদি এখানে 1 বসাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা দেখতেছি যে 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 × 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে 1 ফ্যাক্টোরিয়াল মানে আমরা একটু আগে শিখছি সেটা হচ্ছে 1, এখানে 1 আছে, 1 - 1 মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 = 1 দিয়ে যারে গুণ করি সেটাই হবে, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কিন্তু গাণিতিকভাবে এটা দেখলাম বা প্রমাণ করলাম যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তো এই তো গেল আমাদের দুইটা কনসেপ্ট। তো বিন্যাসে লেকচার শুরু করতে হলে আমাদের আরেকটা কনসেপ্ট খুব ভালো জানতে হবে, এইটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 3, এবং এই কনসেপ্টটা আরও বেশি প্রয়োজন, কনসেপ্ট নাম্বার 3। তো এই কনসেপ্টটার আমি একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে বিন্যাসের বেসিক ফর্মুলা। এখান থেকে আমরা বিন্যাসের বেসিক ফর্মুলাটা বানায় ফেলবো বা বুঝে ফেলবো যে বেসিক ফর্মুলাটা কি বিন্যাসের। তো এটা কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে ফেলবো। এক্সাম্পল নাম্বার 1। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে আমরা ধরে নিই যে একটা বাস
একটা বাস, বাসে 5টি খালি আসন আছে। 1 2 3 4 5, 5টা খালি আসন আছে। আমার যাত্রী আছে, আমার যাত্রী আছে 5 জন, যাত্রী আছে 5 জন। 5 জনের ধরে নিলাম এ বি সি ডি ই, এই হচ্ছে 5 জন যাত্রী। এখন কোয়েশন হলো এই 5 জন যাত্রীকে এই 5টা সিটে কত উপায়ে বসানো যায়। এখন এটা আমরা এইভাবে চিন্তা করি, কত উপায়ে বসানো যায় আমরা নর্মালি চিন্তা করি। সেটা হচ্ছে যে এই যে প্রথম আসন, প্রথম আসন, প্রথম আসনে আমরা যেটা করতে পারি, এই 5 জন থেকে আমার এই আসনে কিন্তু একজনকেই বসাইতে হবে। এখন যদি একজনকে বসাইতে হয় তাহলে আমি চাইলে এ কে বসাইতে পারি, চাইলে বি কে বসাইতে পারি, অথবা সি কে, অথবা ডি কে, অথবা ই কে। তার মানে এই একটা আসনে আমার এই 5 জন যাত্রীর যে কোনো একজনকে আমি বসাইতে পারবো। তো তার মানে কি প্রথম আসনে আমি একজন যাত্রীকে কত উপায়ে বসাইতে পারি? আমরা বলতে পারি যে 5 উপায়ে বসাইতে পারি। কিভাবে হইলো? যদি প্রথম রে বসাই, প্রথম জনকে বসাই তাহলে একটা উপায়, এরে না বসাই যদি এরে বসাই তাহলে আরেকটা উপায়। সেম ভাবে সি ডি ই, যেহেতু 5 জন আছে তার মানে প্রথম সিটে আমরা হচ্ছে 5 উপায়ে একজন যাত্রীকে বসাইতে পারি। তো 5 জনের যে কোনো একজনকে তো আমার এখানে ফিক্স করে ফেলতে হবে। তো আমার মনে হইলো আমি এই যাত্রীটাকে এখানে ফিক্স করে ফেলছি। তাহলে আর আমার যাত্রী আছে কতজন এখানে? 4 জন। তাহলে সেকেন্ড যে আসনটা আছে সেখানে আমার এই 4 জন যাত্রীকে 4টা উপায়ে বসানো যাবে, হয় এই যাত্রী, অথবা এই যাত্রী, অথবা এই যাত্রী, অথবা এই যাত্রী। তো এই 4 জনের যে কোনো একজন তো এখানে বসায় ফেলতে হবে। ধরলাম আমি বি যে যাত্রীটা আছে তাকে বসাই দিলাম। তো আমার কাছে আছে আর 3 জন যাত্রী। তাহলে 3 নাম্বার যে আসনটা আছে সেখানে 3 জন যাত্রীকে আমি 3টা উপায়ে বসাইতে পারি। সিমিলারলি এই চতুর্থ সিটের মধ্যে থাকবে আর কয়জন? 2 জন, 2টা উপায়ে বসাইতে পারি। এবং পঞ্চম সিটে থাকবে আর একজন, তার মানে একটা উপায়ে বসাইতে পারি। তাহলে আমার আর কোনো যাত্রী অবশিষ্ট থাকলো না। তাহলে আমাদের কোয়েশ্চন ছিল এই 5 জন যাত্রীকে এই 5টা আসনে কত উপায়ে বসানো যায়। তো গণনার গুণনবিধিতে আমরা শিখছিলাম যে যতগুলা মাঝে একটা কাজ সম্পূর্ণ করতে মাঝে যতগুলা ভিন্ন ভিন্ন উপায় আছে এগুলা গুণ করলে মোট কাজের সম্পূর্ণ উপায়টা পাওয়া যায়। তাহলে এখানে আমরা দেখলাম যে 5টা সিটে 5 জনকে বসাইতে হবে, এটা হলো একটা কাজ। আর প্রত্যেক সিটে কতভাবে বসাইতে পারছি এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন উপায়। তাহলে আমি যদি হচ্ছে মোট উপায় বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? এর মাঝে প্রত্যেকটা উপায়কে গুণ করতে হবে। তাহলে 5 × 4 × 3 × 2 × 1। তাহলে এই যে গুণ করলে যা পাচ্ছি তাই হচ্ছে আমার মোট বসানোর উপায়। এবং যাকে আমরা ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট দিয়ে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট দিয়ে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, যার মান হচ্ছে 120। ক্যালকুলেটর হিসাব করলে এর মান হচ্ছে 120। এখন এই বিষয়টা আমরা পারমুটেশনের ফর্মুলা দিয়ে করতে পারি। যেমন সিট সংখ্যা হচ্ছে 5টা, পি দিয়ে পারমুটেশন বোঝায়। আর আমার যাত্রী সংখ্যা ছিল 5 জন। সবগুলো যাত্রীকে নিয়ে সবগুলো ভিন্ন ভিন্ন আসনে কত উপায়ে বসানো যায় এটা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা দেখব 120 উপায়ে বসানো যায়, যেটা আমরা গণনার গুণনবিধি দিয়ে করে ফেলছিলাম। তো এই যে এখানে পারমুটেশন দিয়ে করা যায় এটাই ছিল হচ্ছে বেসিক একটা ফর্মুলা। আমরা ফর্মুলাটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল দিব এখন। সেকেন্ড এক্সাম্পল সেটা হচ্ছে যে একটা বাসে সিট সংখ্যা হচ্ছে 3টা, সিট সংখ্যা 3টা, কিন্তু আমার যাত্রী সংখ্যা 5 জন, এ বি সি ডি ই 5 জন। কিন্তু কোয়েশ্চনটা হচ্ছে এই 3টা আসনে বা 3টা সিটে এই 5 জনকে কত উপায়ে বসানো যায়। তো আগের মতোই প্রথম যে সিটটা বা আসনটা আছে সেখানে বসানোর জন্য আমার যাত্রী ছিল 5 জন। আমি যদি একজন একজন করে বসাই তাহলে টোটাল 5 উপায়ে বসানো যায়। তো একজনকে যদি এখানে বসাই ফেলি তাহলে আর থাকে 4 জন। 4 জনকে সেকেন্ড সিটে 4 উপায়ে বসানো যায়। তাহলে একজন বসে গেল এখানে, আর আছে 3 জন, তাকে তৃতীয় সিটে 3 উপায়ে বসানো যায়। তার মানে আর 2 জন, এই 2 জনকে যে কোনো 2 জনকে কিন্তু এখানে বসানো যাবে না, কারণ আমার সিট সংখ্যা হচ্ছে 3টা। তাহলে যে কয়জন বসানো গেল, তো এগুলার টোটাল বসানোর উপায়টা কি, মানে মোট বসানোর উপায় আমরা গণনা গুণনবিধি থেকে দেখছিলাম যে টোটাল একটা কাজ যতগুলো উপায় থাকে সবগুলো গুণ করলে টোটাল কাজটা সম্পূর্ণ করার উপায়টা বের হয়। তাহলে এখানে 5 × 4 × 3
এখানে যদি আমরা গুণ করি আমাদের মানটা আসে 60। তার মানে এই 60 উপায়ে 5 জন যাত্রীকে 3টা সিটে বসানো যাবে। তো আমরা বিন্যাসের লেকচারে একে একে আমরা 3টা কনসেপ্ট শেষ করে ফেললাম। তো এখন আমরা টাইপ ওয়াইজ বিন্যাসের অঙ্কগুলো শুরু করব। টাইপ ওয়াইজ টাইপ ওয়ানের নাম হচ্ছে সবগুলো সবগুলো ভিন্ন ভিন্ন সবগুলো ভিন্ন ভিন্ন এরূপ এরূপ বস্তুর বিন্যাস এরূপ বস্তুর বিন্যাস। তো এটা করার জন্য আমরা যে বেসিক ফর্মুলা দাঁড়া করেছিলাম এই ফর্মুলাটা আমার লাগবে। NPR NPR সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। শর্ত হচ্ছে এখানে n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল r হতে হবে এবং n আর r ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে। সো এই জায়গায় এই n এর পরিচয় কি? এই n এর পরিচয় হলো ভিন্ন 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 বস্তু ভিন্ন ভিন্ন বস্তু। এই ভিন্ন ভিন্ন বস্তু থেকে এই r এর পরিচয় হচ্ছে ভিন্ন ভিন্ন বস্তু থেকে কতগুলা নিলাম, এতগুলা নিয়ে। তার মানে হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে কতভাবে সাজানো যায় এটা বের করার বেসিক ফর্মুলা হচ্ছে এইটা, যেটা আগের 3 নম্বর কনসেপ্টে আমরা প্রমাণ করছিলাম বা বুঝছিলাম। আর ক্যালকুলেটরে তো NP আর লেখলে চলে আসে, হাতে কলমে করলে হচ্ছে আমরা এইভাবে করব n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা একটা এক্সাম্পল নিব এবং এই এক্সাম্পলটা এই সূত্রের সাহায্যে এবং এর পেছনে আমরা যে কনসেপ্টগুলো শিখছি এই কনসেপ্টগুলোর মাধ্যমে সমাধান করব। টাইপ 1 এর এক্সাম্পল নাম্বার 1। কোশ্চেনটা হলো A B C বর্ণ হতে দুটি করে বর্ণ নিয়ে সাজানোর উপায়। তা আমরা যদি খেয়াল করি যে এখানে যে A B C 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণই কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ। যে বলা হয়েছে n ভিন্ন ভিন্ন বস্তু হইতে হবে, তাহলে A B C 3টা ভিন্ন ভিন্ন বস্তু। এখান থেকে দুটি করে বর্ণ নিয়ে এবং ওই দুটি বর্ণও কিন্তু ভিন্ন ভিন্ন হইতে হবে। তাহলে এখন আমরা কতভাবে সাজাতে পারি? আমরা র্যান্ডমলি অঙ্কটা আগে করি যে দুইটা করে বর্ণ নিলে ফার্স্টে AB নিতে পারি, তারপর হচ্ছে BA, তারপর AC, তারপর CA, তারপর BC, তারপর CV। দুটি করে বর্ণ নিয়ে এই 6 উপায়ে সাজানো যায়। তো এই ব্যাপারটা যদি হচ্ছে আমরা এই সূত্রের সাহায্যে করি তাহলে এখানে n এর পরিচয় ছিল ভিন্ন ভিন্ন মোট বস্তু কয়টা আছে, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ আছে এখানে 3টা। তাহলে এখানে আমরা বলতে পারি যে n এর মান হচ্ছে 3, আর হচ্ছে এই ভিন্ন বস্তু থেকে কতগুলো ভিন্ন বস্তু নিলাম। তাহলে এই 3টা থেকে যে কোনো আমার 2টা করে বর্ণ নিতে হবে ভিন্ন ভিন্ন। তাহলে যে কোনো 2টা নিলে r এর মান হচ্ছে 2। তাহলে সাজানোর উপায় হচ্ছে NPR, তার মানে 3P2। আর এখানে একটা কন্ডিশন ছিল যে n এর মান r থেকে বড় হইতে হবে। আমরা দেখলাম যে এখানে তা আছে, n এর মান r থেকে বড় আছে। ক্যালকুলেট করলে আমরা পাবো 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6, আর 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার ভ্যালু হচ্ছে 1, তার মানে 6। এই 6 উপায়ে সাজানো যায়, আর যেটা আমরা নর্মালি এভাবে করেও 6 উপায় পাইছিলাম। তো এই সূত্রটার প্রয়োজন কি? সূত্রটার প্রয়োজন হচ্ছে এই বর্ণগুলো যদি অনেকগুলো বর্ণ হয়ে যায়, 10-12টা বর্ণ হয়ে যায়, সেখান থেকে যদি 2টি করে 3টি করে বা 4টি করে বর্ণ নিয়ে সাজাইতে বলে তখন কিন্তু এই চিন্তাটা করতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আমাদের এই সূত্রটা যদি জানা থাকে তাহলে খুব ইজিলি কিন্তু আমরা সাজানোর উপায়টা বের করে ফেলতে পারি। আচ্ছা, এক্সাম্পল 2তে আমি এখানে 3টা অঙ্ক রাখছি, একই টাইপের 3টা অঙ্ক রাখছি। আমি একটা অঙ্ক করে দিব, বাকি অঙ্কগুলো তোমরা নিজে নিজে করবা। তো কোয়েশ্চেনটা ছিল যে মাদার শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায় বা কত উপায়ে সাজানো যায়। তো এই জায়গা থেকে আমরা চিন্তা করব যে এখানে n এর মান কি? n ছিল টোটাল অক্ষর বা টোটাল বর্ণ বা টোটাল বস্তু। তো এখানে আমার মাদার শব্দটার মধ্যে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6, 6টি মোট বর্ণ আছে 6টি। আর r এর মান কত? r এর মান হচ্ছে এই 6টা বর্ণ থেকে, মানে n সংখ্যক বস্তু থেকে, ভিন্ন ভিন্ন বস্তু থেকে কয়টা বস্তু নিয়ে সাজাবো সেটা। তাহলে এখানে বলছে সবগুলো অক্ষর নিয়ে সাজাইতে হবে,
সবগুলো অক্ষর নিয়ে। তাহলে এখানে অক্ষর আছে কয়টা? 6টাই আছে, 6টাই নিয়ে 6টি নিয়েই সাজাইতে হবে। তাহলে সাজানোর উপায়, অতএব সাজানোর উপায়, সাজানোর উপায়, তাহলে সূত্র ছিল NPR, তাহলে হবে হচ্ছে 6P6, যার ভ্যালু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ক্যালকুলেট করলে আমরা পাবো 720, যে কোনোভাবে অ্যান্সারটা দেওয়া যায়। আর এই জিনিসটা যে আমরা লিখলাম এটা কিন্তু আমরা গণনার গুণনবিধি থেকে দেখছিলাম। গণনার গুণনবিধি থেকে কী ছিল যে n সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান থেকে যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদানই নিলে টোটাল যে বিন্যাসটা ছিল সেটা কিন্তু n ফ্যাক্টোরিয়াল ছিল। তো এই জন্য হচ্ছে কি আমরা 6 সংখ্যক ভিন্ন ভিন্ন অক্ষর থেকে 6টা অক্ষর নিয়েই যে পারমুটেশন বা বিন্যাস সেটা আমার কি হবে 6 ফ্যাক্টোরিয়ালই হবে, যার ভ্যালু হচ্ছে 720। তো এইভাবে যে এখানে যে ফাদার আছে, ফাদারের ক্ষেত্রেও সেম, এখানকার প্রত্যেকটা বর্ণ থেকে সবগুলো বর্ণ নিয়ে সাজানোর উপায়। যে মার্কেট আছে, মার্কেটটাও সেম। তো আশা করতেছি এই বিষয়গুলো তোমরা পারবা। এই দুইটা হচ্ছে নিজেরা সলভ করে নিবা, বোর্ড পরীক্ষায় এগুলো অনেক আসে। দ্বিতীয় টাইপটা হলো সবগুলো ভিন্ন ভিন্ন নয় এমন বস্তুগুলোকে নিয়ে সাজানোর উপায়। সবগুলো ভিন্ন ভিন্ন নয় এমন বস্তুগুলোকে নিয়ে সাজানোর উপায়। তো এরকম একটা এক্সাম্পল দেওয়ার আগে আমরা একটা সূত্র লিখি এখানে, সেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, এভাবে আরও সব আছে। এখানে n এর পরিচয়টা হচ্ছে সবগুলো বস্তু বা সবগুলো বর্ণ বা সবগুলো অক্ষর। আর p হইল একই জাতীয় বস্তু, q সেম একই জাতীয় বস্তু, r সেম একই জাতীয় বস্তু। একই জাতীয় বস্তুগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে গুণ করব। তো আমরা এখানে টোটাল যা পাবো সেটাই হচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন নয় এমন বস্তুগুলোকে নিয়ে সাজানোর উপায়। তো এই ব্যাপারটা আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব ক্লিয়ারলি বুঝে যাব। তো পূর্বে আমি একটা এক্সাম্পল দিছিলাম, এরকম একটা এক্সাম্পল ছিল যে ABC ভিন্ন ভিন্ন 3টা অক্ষর, সেখান থেকে যে কোনো দুটি করে অক্ষর নিয়ে টোটাল সাজানোর উপায়। এটা পূর্বে আমার একটা উদাহরণ ছিল। তো উদাহরণটা আমি আরেকবার লিখি যে 3টা থেকে দুটি করে নিয়ে সাজানোর উপায়। তো ওটা কি ছিল? AB ছিল, BA, তারপর AC, CA, তারপর BC, CV, এই 6 উপায়ে ছিল। তো এখন এখানে ব্যাপারটা যেটা হইতাছে যে 3টা অক্ষরের মধ্যে 3টাই ভিন্ন ছিল। আর আমার এই 2 নম্বর টাইপটা হচ্ছে সবগুলো বর্ণ বা সবগুলো বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন নয়। তাহলে আমরা এখানে এই যে সি আছে, সি এর জায়গায় বি দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে দেখতেছি 3টা বর্ণ কিন্তু ভিন্ন হয় নাই, এখানে কিন্তু বি 2টা হয়ে গেছে, একই জাতীয় হয়ে গেছে। তাহলে কি বিন্যাস সেম হবে? না, বিন্যাস সেম হবে না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেখানে সি আছে সেখানে বি দিয়ে দিব, যেখানে সি আছে সেখানে বি, যেখানে সি সেখানে বি, যেখানে সি সেখানে বি। তো এখন যদি আমরা দেখি, এই যে দেখো এই এবি আর এবি, এই দুইটা তো সেম হয়ে গেল, দুটা তো আলাদা হলো না। আবার এই দুইটা জিনিস বিবি সেম হয়ে গেল, এখানে বিএ সেম হয়ে গেল। তাহলে কিন্তু এখানে সাজানোর উপায় আর 6টা থাকলো না, সাজানোর উপায় কিন্তু 3টি হয়ে গেল। তাহলে এই সূত্রটা আমাদের কিভাবে কাজে দেয়? একটু আগে যে সূত্রটা লিখলাম এটা কিভাবে কাজে দেয়? যে সাজানোর উপায়টা ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, তাই না? যেখানে p, q, r একই জাতীয় বস্তু ছিল। তাহলে আমার এখানে একই জাতীয় বস্তু কিন্তু শুধুমাত্র একটাই আছে, v। তাহলে এখানে q আর r এর তো প্রয়োজন নেই, বাদ দিয়ে দিলাম। তাহলে n হচ্ছে টোটাল সংখ্যা, তাহলে আমরা দেখতেছি a v v, তাহলে টোটাল হচ্ছে এখানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একই জাতীয় শুধু কি আছে, একই জাতীয় হচ্ছে b আছে। তো একই জাতীয় b কয়টা আছে? 2টা আছে, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 3 ফ্যাক্টোরিয়াল মান 6, 2 ফ্যাক্টোরিয়াল 2, আসা হচ্ছে কত? 3। এই 3টি উপায়ে কি করা গেছিল? সাজানো গেছিল, যেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে পাইছি।
তো এখন এই টাইপের মধ্যেই আমরা আরেকটা উদাহরণ দেখব, এক্সাম্পল নাম্বার 2। এখানে ডিরেক্টর শব্দটির সবগুলো অক্ষর নিয়ে সাজানোর উপায়। এটা করতে হলে সবগুলো অক্ষর এখানে কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর আছে। তাহলে এখানে 8 ফ্যাক্টোরিয়াল দিলাম। তারপর এখানে একই জাতীয় অক্ষর কয়টা আছে? একই জাতীয় অক্ষর আছে আর, একই জাতীয় অক্ষর আর দুইবার আছে। তো এটা যেহেতু দুইবার আছে, তো একই জাতীয় অক্ষর দুইবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে যেটা আসবে সেটাই হচ্ছে সবগুলো অক্ষর নিয়ে সাজানোর উপায়। ক্যালকুলেশন করলে এখানে যা আসবে সেটাই হবে উত্তর। তারপর হচ্ছে বি এর যে কোয়েশ্চেনটা, সেটা ছিল যে ডিরেক্টর শব্দটির সবগুলো অক্ষর নিয়ে এমনভাবে সাজাও যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে এমনভাবে কতভাবে সাজানো যায়? তো সেটা হলো যে ফার্স্ট অফ অল এখানে স্বরবর্ণগুলোকে আলাদা করে ফেলতে হবে। এই যে আই, এই যে ই এবং হচ্ছে ও, এগুলো হচ্ছে স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলোকে আলাদা করে ফেললাম। তো বাকি যে বর্ণগুলো আছে ডি আর সি টি আর, তো এখানে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5টা বর্ণ আছে। আর যেহেতু স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে এই 3টা স্বরবর্ণগুলোকে আমার একটা চিন্তা করা লাগবে। তাহলে 1 2 3 4 5 আর 3টা স্বরবর্ণ মিলে একটা, তাহলে টোটাল হচ্ছে আমার 6। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। আর নিচে আমরা দেখতেছি রিপিটেড আছে শুধুমাত্র আর দুইবার আছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এবার এই যে এই স্বরবর্ণগুলোকে তো আমরা একটা চিন্তা করছি, এই স্বরবর্ণগুলো তারা নিজেদের মধ্যেও বিন্যাস করে ফেলে। তাহলে স্বরবর্ণগুলো আমার কি আছে? এখানে স্বরবর্ণগুলো আছে আই আছে, ই আছে, ও আছে। তো এখানে টোটাল 3টা স্বরবর্ণ আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে একই জাতীয় কোনো বর্ণ নাই, তার মানে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে যে বিন্যাসটা করে সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে লিখলাম 3 ফ্যাক্টোরিয়াল। গণনার গুণনবিধি থেকে আমরা জানি মোট সাজানোর উপায় হচ্ছে যতগুলো উপায় আছে এই উপায়গুলোর গুণফল। এই গুণটা করলাম হচ্ছে আমরা গণনার গুণনবিধি থেকে। তাহলে এখান থেকে ওভারঅল আমরা যা পাবো, একটা কিছু তো আসবে, সেটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তারপরে 3 নম্বর কোয়েশ্চেনটা হলো ডিরেক্টর শব্দটির বর্ণগুলো থেকে সবগুলো বর্ণ নিয়ে এমনভাবে সাজাইতে হবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, এমন কতভাবে সাজানো যায়? খুবই সিম্পল, যে এই নাম্বারে ছিল সবগুলো অক্ষর নিয়ে সাজানোর উপায়, আর বি নাম্বারে ছিল যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো সবগুলো সাজানোর উপায় থেকে মানে এটার অ্যান্সারটা হবে, সি এর অ্যান্সারটা হবে যে 1 নম্বরে যে অ্যান্সারটা ছিল সেটা ছিল সবগুলো অক্ষর নিয়ে সাজানোর উপায়, আর 2 নম্বরে যে অ্যান্সারটা ছিল সেটা ছিল হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে রেখে সাজানোর উপায়। তাহলে বিয়োগ করলে যেটা আসবে সেটা হবে একত্রে না রেখে সাজানোর উপায়। তো আজকে এই দুইটা টাইপই রাখলাম। পরবর্তী লেকচারগুলোতে আমরা একই ধাপে ধাপে পরবর্তী টাইপগুলো শেষ করব, একই ধাপে হচ্ছে আমরা সমাবেশ শুরু করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে তোমাদেরকে স্বাগতম।